একটু কনফার্ম করলে আমি শুরু করে দেব এখনই। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন এবং আমার ভয়েস কি ক্লিয়ার? একজন একটু জানাতে হবে। দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে রিসার্চ, স্টার্ট স্মল, থিঙ্ক বিগ। এখন এমন একটা টাইম যখন আসলে আমাদের সবার পাথওয়ে কাইন্ড অফ সেম। আমরা কিছু সার্টেন ক্রাইটেরিয়া ফলো করে এই করব, এরপর আমার লাইফে এই ঘটবে। কিন্তু সবাই যখন একই ধরনের চিন্তা করে তখন আসলে আমাদের প্ল্যান অনুযায়ী সবকিছু ঘটা সম্ভব না। তো আমরা এমন কিছু অ্যাট্রিবিউট, এমন কিছু অ্যাডেড কোনো স্কিল যদি আমাদের রেজিউমেতে আমরা যোগ করি, তাহলে উই ক্যান স্ট্যান্ড আউট অ্যান্ড এক্সেল ইন আওয়ার ক্যারিয়ার। এই বিষয়টা মাথায় রেখে আজকে আমাদের আলোচনা, রিসার্চ, স্টার্ট স্মল, থিঙ্ক বিগ। I'm your presenter, Dr. Hassan Ahmed. I have gathered 7+ years of experience in research. I am experienced in clinical trial of drugs, and I have over 7 publications in top international Q1 journal papers. So let's proceed. আমাদের প্রথমেই আসলে যে জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হওয়া প্রয়োজন যে কেন করব রিসার্চ, আমাদের মোটিভেশনটা কি। আমার কোনো ক্লিয়ার কাট মোটিভেশন যদি না থাকে, কোনো একটা ক্লিয়ার মোটিভ যদি না থাকে যে আমি কেন এই কাজটা করব, আমার লং টার্মে কখনোই আমি ওভার দ্য টাইম এই মোটিভেশনটাকে ধরে রাখতে পারবো না, আমি এই কাজটা কন্টিনিউ করতে পারবো না। সো প্রাইমারি মোটিভেশনটা কি আমার? As we can see, to serve the world and to live through your work. এটা হচ্ছে কি, মানে আমরা এমনভাবে ক্যারিয়ারে এনটেঙ্গেলড অবস্থায় থাকি যে এই জিনিসগুলা আমাদের সাইটের বাইরে চলে যায়। কিন্তু আসলে কি, আমরা আমাদের কাজের মাধ্যমে যেন পৃথিবীতে বাঁচতে পারি, এটাই হচ্ছে আমাদের, কিন্তু যদি বিগার অ্যাসপেক্টে চিন্তা করি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা হওয়া উচিত আমাদের প্রাইমারি মোটিভেশন। আমি আজকে যেই জিনিসটা নিয়ে গবেষণা করছি, যেই জিনিসটা গবেষণার উদ্দেশ্য আসলে কি, আমি পৃথিবীকে নতুন একটা ইনফরমেশন দিব। এই ইনফরমেশনটার উপর বেস করে আরো নতুন নতুন ইনফরমেশন জেনারেট হবে। এটা হবে একটা চেইন রিঅ্যাকশন। একসময় এই ইনফরমেশন গুলোকে একসাথে করে একটা নতুন বড় বিগার ইনোভেশন হবে। তো আমার এই ক্ষুদ্র জলবিন্দু, এইটা হবে হচ্ছে একটা বিগার ইনোভেশনের ভূমিকা বা পিলার। সো আমাদের কোনো কাজই ছোট না। তো আমাদের প্রাইমারি মোটিভেশন হওয়া উচিত টু সার্ভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু লিভ থ্রু আওয়ার ওয়ার্ক। দেন we are coming to the secondary motivations. What we want to do? We want to achieve an extraordinary life skill. We want to stand out from the general crowd. ওই যে প্রথমেই বলছিলাম আজকের ইন্ট্রোডাকশনে, যে সবাই যা করছে আমি তা করতে পারি না। আমি তা যদি করি তাহলে সবার যা হচ্ছে আমার তাই হবে। আমি আমার ক্রাউড থেকে বাইরে দাঁড়িয়ে বেটার কিছু করতে পারবো না। And as we can see in the third point, to ace your professional career. ওই তো, আমি যখন আমার পিআর এর চেয়ে বেটার কিছু করতে পারবো, আমি তখন এক্সেল করতে পারবো। এন্ড আসলে আমি যখন আমার ইনবক্সে অনেক অনেক মেসেজ পাই যে ভাই আমি রিসার্চ করতে চাই, কেন করতে চাই? কারণ আমি বাইরে হায়ার এডুকেশনের জন্য যেতে চাই। আমি চাই এনএইচএস এ কাজ করতে, ওইখানে একটা ভালো জব আমি সিকিউর করতে পারবো যদি আমার রিসার্চ এক্সপোজার থাকে। অথবা আমি ক্লিনিক্যাল ক্যারিয়ার করতে চাই না, আমি চাই পাবলিক হেলথে কাজ করতে। অথবা অন্য যে কোনো বিষয়ে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি একটা অ্যাব্রোডে ভালো একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে
আমি আমার একটা প্লেস সিকিউর করতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে রিসার্চ সব সময় স্ট্যান্ড আউট করবে। এখন পর্যন্ত ওই ট্রেন্ডটা আসে নাই যে সবারই ভালো পেপার আছে, সবারই ভালো রিসার্চ আছে। এই পরিস্থিতি এখনো ক্রিয়েট হয়নি, এবং এটা ক্রিয়েট হওয়াটা এত সহজও না। কারণ দেখবেন যে অনেকেরই পাবলিকেশন আছে, কিন্তু পাবলিকেশনটা কেমন এটা বোঝার জন্য, ওই যে আমি বললাম যে আমার পাবলিকেশন গুলো কোথায় পাবলিকেশন হচ্ছে, Q1 ইন্টারন্যাশনাল জার্নালস, মানে জার্নাল গুলার কিছু ক্রাইটেরিয়া আছে, 4টা ভাগে ভাগ করা আছে। টপ 25% জার্নালস, এটা হচ্ছে Q1, মানে কোয়ার্টার, 4টা ভাগে ভাগ করা হয়েছে। Q2 জার্নাল আছে, Q3 জার্নাল আছে, Q4 জার্নাল আছে। সবার জার্নাল বা সবার পাবলিকেশন Q1 জার্নালে পাবলিশ হয় না। সো ইটস নট ইজি। অনেকে শুধু Q2 Q3 টার্গেট করে কাজ করে, কারণ সেগুলো পাবলিশ করা ইজি। অনেকের শুধুমাত্র কিছু একটা পাবলিকেশন দেখিয়ে সে একটা পজিশনে পৌঁছাতে চায়, ওইটা আলাদা হিসাব, আলাদা ডিসকাশন। বাট আমরা যখন কাজ করব, আমরা সবচেয়ে বেস্টটাই করতে চাই। আমরা ওই ইউনিভার্সিটিগুলা, কামিং টু দ্য ডিসকাশন, আমরা ওই ইউনিভার্সিটিগুলোতে যেতে চাই কিভাবে? ওই ইউনিভার্সিটিগুলো খুবই এক্সপেন্সিভ, মারাত্মক এক্সপেন্সিভ। 50 লাখ থেকে 1 কোটি বা এর উপরে টাকা লাগে, এটা তো আমার পক্ষে বিয়ার করা পসিবল না। তো আমরা কি চাই? আমরা চাই একটা, আমার জন্য একটা স্কলারশিপ এনশিওর হয়। তো স্কলারশিপ কাদেরকে দেওয়া হয়? 100 মানুষ অ্যাপ্লাই করেছে, সবারই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, একাডেমিক রেজাল্ট ভালো হতেই পারে, কিন্তু এই রিসার্চ, আমি অমুক প্রজেক্টে কাজ করেছি, আপনার পাবলিকেশন থাকুক বা না থাকুক, আমি অমুক প্রজেক্টে কাজ করেছি, এই প্রজেক্টের ইম্প্যাক্ট এই, এটাও অনেক বড় একটা বিষয়। এটার সাথে যদি আপনার একটা পাবলিকেশন থাকে, আপনি ওই 100 জনের মধ্যে দেখা যাবে টপ 10-এ চলে আসছেন। এরপরে হচ্ছে আপনাদের সাথে ইন্টারভিউ হবে, এদের মধ্যে থেকে কয়েকজনকে বাছাই করবে। সো রিসার্চ ইজ দ্য স্টার্ট। একাডেমিক কোয়ালিফিকেশন সবারই কম বেশি সেম থাকে। ওরা যখন দেখে, ওরা হচ্ছে একটা রেডিয়াসের ভিতরে চিন্তা করে, কারো একটু বেটার থাকবে, কারো একটু কম বেটার থাকবে। একাডেমিক এক্সিলেন্স মানুষের আপ ডাউন হয়, কারণ একটা লম্বা সময় ধরে মানুষ তার একাডেমিক লাইফটা কাটায়। কখনো তার পারিবারিক সমস্যা থাকে, কখনো নানান ধরনের ইস্যুস থাকে, তো তার এদিক সেদিক হতে পারে। বাট এই যে অ্যাডেড জিনিসগুলো, এই জিনিসগুলো তাকে স্ট্যান্ড আউট করায়। And ultimately, the last point, as you can see, to land on your dream jobs in world-renowned organizations to make your impact last. ক্লিনিক্যাল ক্যারিয়ারে যেমন রিসার্চ এখন মানে আসলে এটা আনআর্গুয়েবল, মানে এটা আসলে আর্গু করার জায়গা নেই যে এটা প্রয়োজন কি প্রয়োজন না। কারণ শুধু দেশের বাইরে না, দেশেও আপনি একটা ভালো পজিশনে পৌঁছাতে চান, আপনি রেসপেক্টেড হইতে চান, আপনার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। সো এটা ছাড়াও আপনি ডব্লিউএইচও তে কাজ করতে চান, আপনি ইউএসএইড এ কাজ করতে চান, আপনি সেভ দ্য চিলড্রেন এ কাজ করতে চান, এরকম আরো অনেক অনেক অর্গানাইজেশন আছে, আমাদের লোকাল অর্গানাইজেশন আছে। আমরা তো শুধু চিনি আইসিডিডিআরবি, আইসিডিডিআরবি ছাড়াও আরো অনেক অর্গানাইজেশন আছে দেশব্যাপী কাজ করে। সেগুলোতে আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান। সো ক্লিনিক্যাল, নন ক্লিনিক্যাল বা বেসিক সাবজেক্ট, আপনি যেখানেই যান, আপনার ইম্প্যাক্টটা যদি হচ্ছে আপনি এভার লাস্টিং করতে চান, রিসার্চ ইজ unequivocally important. Okay, then how to start? এটাতে আমি একটা হায়ারার্কি দেখাতে চেষ্টা করেছি যে আমরা কিভাবে স্টার্ট করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার একজন কম্পিটেন্ট মেন্টর দরকার। আমি আজকে যদি চিন্তা করি এই সেশনটা দেখার পরে যে ওকে ভাইয়া বলছে যে এইটা এত ইম্পর্টেন্ট, তো আমি আজকে থেকে কাজ শুরু করে দিব। আমার কাছে একটা ল্যাপটপ আছে, আমার কাছে অনেক ইন্টারনেট আছে, আমার কাছে আরো অনেক কিছু রিসোর্সেস আছে, আমি শুরু করে দিব। আপনি কোথা থেকে শুরু করবেন? আমি তো জানি না, তাহলে কিভাবে আমি শুরু করতে পারি? আমার দরকার হচ্ছে না একজন কম্পিটেন্ট মেন্টর। এখন এই কম্পিটেন্ট মেন্টর আমি কোথায় পাবো? আপনাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আপনি লিঙ্কডইন আজকে থেকে, ফেসবুক তো চালাবেন, সাথে একটা লিঙ্কডইন, যাদের অ্যাকাউন্ট নাই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, সেটাকে সুন্দর করে সাজাবেন। আপনার এখন পর্যন্ত যা যা অ্যাচিভমেন্ট আছে, আপনি কোথায় পড়েন, কি করেন, এই ইনফরমেশন গুলো
আপনার প্রতিদিনকার একাডেমিক যে সকল অ্যাচিভমেন্ট হচ্ছে সেই জিনিসগুলো সেখানে আপনি পোস্ট করবেন। এটা হচ্ছে কি আপনার প্রফেশনাল ক্যারিয়ারের একটা দোকান। এই দোকানটাকে আপনি সাজাবেন। লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে চোখ রাখবেন, ওইখানে অনেক প্রফেশনালস কথাবার্তা বলেন, তাদের ডিসকাশন দেখবেন। ওই ডিসকাশন দেখতে দেখতে আপনার একজনকে পছন্দ হবে যে আমি এই স্যার বা এই ম্যাডামের সাথে কাজ করব, এই ম্যাডামকে আমি অ্যাপ্রোচ করব। ওইভাবে আপনি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবেন। অবশ্যই টুইটারে দেখবেন, ফেসবুক তো আছেই, ফেসবুকেও পাবেন, বাট লিঙ্কডইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেন আমি যেই পয়েন্টটা বলতে চাই যে প্রুভ ইউর সেলফ ক্যাপাবল এনাফ টু ইনভলভ ইন হিজ অর হার রিসার্চ প্রজেক্ট। আপনি যদি র্যান্ডমলি তাকে মেসেজ করেন যে আসসালামু আলাইকুম, এরপর আর কোনো কথা নাই, উনি আপনার সালামের উত্তর দিতে পারে ওয়ালাইকুম আসসালাম, এরপর কি আপনি বলবেন যে স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই? তো উনি আপনাকে কি জিজ্ঞেস করবে? কি কাজ করতে চাই? না, উনি এই কথাটা কখনোই জিজ্ঞেস করবে না। আপনার মেসেজ সবসময় সিন জোন হয়ে থাকবে, কারণ উনার এত সময় নেই আপনার সাথে একটা লম্বা কনভারসেশন করার। কি কাজ করতে চান? স্যার আমি রিসার্চ করতে চাই। আপনাকে কি এরপর বলবে যে আসেন তাহলে আমরা কাজ করি? না, আপনাকে একটা পজিশন ক্রিয়েট করতে হবে, আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ক্যাপাবল এনাফ টু ইনভলভ। ঠিক আছে? তো এটা আপনি করবেন কিভাবে? লার্ন বোথ হার্ড অ্যান্ড সফট স্কিলস। আমি খুব সংক্ষেপে বলবো হার্ড স্কিল কি, সফট স্কিল কি। আগে সফট স্কিলটা বলি। সফট স্কিল হচ্ছে এই যে কনভারসেশন বিল্ড করার ক্ষমতা, ইমোশনাল ইন্টেলিজেন্স, যে আমি শুধু সালাম দিয়ে হ্যালো দিয়ে চুপচাপ ইনবক্সে বসে থাকবো না। আমি আমার মেসেজে বলবো যে হ্যালো স্যার, আমি আপনার কাজ এই 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 কাজগুলো ফলো করি, আমি এই এই করি, আমি এখানে পড়ি, আমি মনে হয়েছে আপনার সাথে আমার রিসার্চ ইন্টারেস্ট মিলে আমি এই ক্ষেত্রে কাজ করতে চাই, আমি কি আপনার সাথে ফার্দার কথা বলতে পারি কিনা। এই যে একটা কমিউনিকেশন বিল্ড করার ক্ষমতা, এটাকে বলে সফট স্কিল। উনি এরপর আপনাকে কিছু একটা বলবেন, ওই যে কমিউনিকেশনটাকে উনাকে এঙ্গেজ আপনার রাখতে হবে, উনি আপনাকে এঙ্গেজ রাখবে না। এই যে এই জিনিসগুলো সফট স্কিল। আরো অনেক কিছু আছে যে আপনি কিভাবে আচরণ করবেন, কিভাবে একটা ল্যাপটপকে অপারেট করতে হয়, সফট স্কিল। একটা সফটওয়্যার কিভাবে ইউজ করতে হয়, এটাও একটা সফট স্কিল। আমি ফেসবুকে, আমি লিঙ্কডইন তো একটা প্রফেশনাল জিনিস, লিঙ্কডইন কিভাবে ইউজ করব, এটা একটা সফট স্কিল। সো নাও হার্ড স্কিল জিনিসটা কি? হার্ড স্কিল হচ্ছে যে আপনি স্পেসিফিক কি জানেন। ধরেন আপনি ডাটা অ্যানালাইসিস করতে জানেন, আপনি এসপিএসএস সফটওয়্যার ইউজ করতে জানেন, আপনি আর ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি একটা রিসার্চ পেপারের সামারি লিখতে জানেন। হ্যাঁ, এগুলো হচ্ছে হার্ড স্কিল। সো আপনার এই জিনিসগুলো অল্প হলেও কিছুটা বিল্ড আপ করে এরপর তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। দেন আপনি তাদেরকে অ্যাপ্রোচ করলেন, তাদের সাথে তারা আপনাকে প্রাইমারিলি একটু মেন্টর করার হচ্ছে কথা দিল, হয়তো বা কথা হইল। আপনি যেটা করতে পারেন সবার আগে সবসময় রিভিউ ওয়ার্ক দিয়ে শুরু করেন। রিভিউ ওয়ার্ক কি? আপনি একটা স্পেসিফিক টপিকে যে রিসার্চগুলো আগে হয়েছে ওই জিনিসগুলোকে আপনি গ্যাদার করবেন। গ্যাদার করে এদের সম্মিলিত একটা মেসেজ নিয়ে আপনি একটা নতুন পেপার, একটা রিভিউ পেপার, মানে এই অরিজিনাল ওয়ার্কগুলোর একটা রিভিউ কাজ আপনি দাঁড় করানোর চেষ্টা করবেন এবং আপনার স্কিলকে আপনি শার্পেন করবেন। কিভাবে আপনি শার্প করবেন? আপনি বিভিন্ন কোর্স করবেন, সবকিছু শিখতে যাবেন না। আপনার কাছে আগে বুঝতে হবে যে আমি যদি একজন ডক্টর হই, আমার নিশ্চয়ই ডাটা অ্যানালাইসিস আগে শিখতে যাওয়ার দরকার নাই। ঠিক আছে? আমার যেটা দরকার, আমি একটা রিসার্চ পেপার কিভাবে পড়বো, একটা রিসার্চ পেপার থেকে কিভাবে আমি ইনফরমেশনকে বের করে নিয়ে আসবো, এই জিনিসগুলো আগে শিখতে হবে। কিভাবে লিখতে হয়, কিভাবে একটা রিসার্চ পেপার লিখতে হয়, ল্যাঙ্গুয়েজটা কেমন হয়, এই জিনিসগুলো শিখবো। আপনার টাইম এবং রিসোর্স, এই জিনিসগুলোকে নিজের উপর ইনভেস্ট করতে হবে, আপনার স্কিলগুলোকে শার্প করতে হবে। দেন আপনি ওনার সাথে এই জিনিসগুলো কাজ করবেন, রিভিউ ওয়ার্ক করবেন, আস্তে আস্তে অরিজিনাল ওয়ার্কের দিকে যাবেন। এইভাবে আপনি তখন একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যেতে পারেন। অ্যান্ড লাস্টলি, হোয়াট এভার ক্যারিয়ার পাথ ইউ চুজ, কিপ অ্যাটাচড উইথ একাডেমি অ্যাট অল টাইমস। ধরেন আপনি আপনার আন্ডারগ্রেড থেকে শুরু করেছেন অথবা আপনি গ্রাজুয়েশন শেষ করেছেন, আপনি এখন রিসার্চ কাজ শুরু করছেন।
তো আপনি একসময় ক্লিনিক্যাল ক্যারিয়ারে যেতে পারেন, আপনি নন ক্লিনিক্যাল ক্যারিয়ারে যেতে পারেন, আপনি এনজিও ওয়ার্কে যেতে পারেন, কিন্তু কখনো রিসার্চ ছাড়বেন না। আপনি গভর্নমেন্ট জব করেন, আপনার এটা কাজে লাগবে আলটিমেটলি। আপনার পিয়ার থেকে আপনাকে সব সময় উপরে জায়গা দিবে এই জিনিসটা, যে আপনি রিসার্চ করেন, আপনি নতুন নলেজ জেনারেট করেন, এটা সবসময় আপনাকে আলাদা একটা উচ্চতায় নিয়ে যাবে। এই জন্য সবসময় একাডেমিয়ার সাথে অ্যাটাচ থাকবেন। আপনি রিসার্চ পেপার পড়বেন, আপনি একটা গ্রুপের সাথে, এই যে একাডেমিক পিয়ার এর সাথে যুক্ত থাকবেন, এমন একটা গ্রুপের সাথে সবসময় যুক্ত থাকবেন যারা রিসার্চ পেপার পড়ে, যারা রিসার্চ করে। হ্যাঁ, আপনার ইন্টারেস্টের সাথে ম্যাচ করলে সেই ধরনের রিসার্চ আপনি যুক্ত হবেন। এইভাবে হচ্ছে আপনি রিসার্চের সাথে যুক্ত থাকতে পারেন। রিসার্চ আপনার ক্যারিয়ার হইলেও আপনাকে এটা করতে হবে। রিসার্চ যদি আপনার ক্যারিয়ার না, কিন্তু আপনার একটা ক্যারিয়ারের সেকেন্ডারি পার্ট, সেক্ষেত্রে আপনাকে এইভাবে যুক্ত থাকতে হবে। তো এইটা হচ্ছে একটা টোটাল গাইডলাইন যে আপনি কিভাবে এই কাজগুলো শুরু করবেন এবং লেগে থাকবেন। আমি এই আমার প্রেজেন্টেশনটা আমি শেয়ার করব, আপনারা পরে চাইলে ঠান্ডা মাথায়ও দেখতে পারবেন। সো আমি আজকের সেশনে জাস্ট একটা জিনিস শিখাবো। আসলে এত এক্সটেন্সিভলি তো একটা সেশনে শেখানো পসিবল না, বাট এই জিনিসটা আপনাদের লাগবে, সেটা হচ্ছে যে একটা রিসার্চ পেপার কিভাবে পড়তে হয়। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের রেসপন্স শুনতে চাই যে আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কি মানে আমি যা বলতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? একজন একটু প্লিজ বলবেন। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন যে আমি একটা রিসার্চ পেপার যখন আমি পড়ি, আমি কি সব পড়বো? একটা রিসার্চ পেপার তো 10, 12, 15, 20 পৃষ্ঠার হয়। তা আমি যদি একটা রিসার্চ পেপার একদম এ থেকে জেড পর্যন্ত পড়া শুরু করি, আমার সারাদিন চলে যাবে। দেখা যাবে যে ওই পেপারই আমার কখনো আর শেষ করা হবে না। আমি লেট এলোন আমি আরেকটা পেপার কখন পড়বো কোন একটা বিষয়। সো এই জিনিসটার জন্য আমি একটা পদ্ধতি ফলো করি, আমি নিজে একটা পদ্ধতি ফলো করি, সেটা আপনাদের আমি আজকে একটু শেখানোর চেষ্টা করব। তো এইটা আমার নিজের একটা পেপার। এটা 2019 সালে যে ডেঙ্গু আউটব্রেক হয়েছিল, সেই ডেঙ্গু আউটব্রেকের সময় আমরা একটা মাল্টি সেন্টার হসপিটাল বেস স্টাডি করেছিলাম। আমরা দেখেছিলাম ক্লিনিক্যাল স্পেকট্রাম অ্যান্ড প্রেডিক্টরস অফ সিভিয়ারিটি অফ ডেঙ্গু অ্যামং চিলড্রেন। আমরা বাচ্চাদের ডেঙ্গু কখন সিভিয়ার হতে পারে, এটা কখন প্রেডিক্ট করা যাবে, এই ধরনের একটা অরিজিনাল ওয়ার্ক করেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে অথর হিসেবে ছিলাম, এবং এখানে আরো যদি অথরগুলোর নাম দেখেন, বাংলাদেশের মেডিসিনে অনেক বড় বড় ফিগার এবং পিডিয়াট্রিক্সের অনেক বড় বড় ফিগার এই কাজটাতে ছিলেন। যেমন রোবেদ আমিন স্যার ছিলেন, সাইদা ওনার ম্যাডাম ছিলেন, আরো অনেকে ছিলেন। আমি এখন আর ওই বিষয়ে যাচ্ছি না। তো কিভাবে পড়বো আমরা রিসার্চ পেপার? সরি, ওকে। তো এখন আমরা যদি দেখি, আমি এই যে এই পুরা ফার্স্ট পেজটা থেকে, আমার যে রিসার্চ পেপার ছিল এই ফার্স্ট পেজটা থেকে আমি এখন এই হেডলাইনটার দিকে একটু তাকাবো। প্রথমেই যে জিনিসটা দেখেন যে লুক অ্যাট দ্য জার্নাল নেম, আমি সব সময় জার্নাল নেমটা দেখব। যেমন এটা বিএমসি পেডিয়াট্রিক্স। বিএমসি একটা ওয়ার্ল্ড ফেমাস পাবলিশার, বায়োমেড সেন্ট্রাল। বিএমসি ফুল ফর্ম হচ্ছে বায়োমেড সেন্ট্রাল, একটা ব্রিটেন বেসড একটা পাবলিকেশন হাউস। তো আপনি যখন অনেক রিসার্চ পেপার পড়তে থাকবেন তখন বুঝতে পারবেন যে কোন জার্নাল হাউসগুলা ওয়ার্ল্ডের রিনাউন্ড। তো আপনি যখন কোনো তথ্য খুঁজছেন তখন চেষ্টা করবেন যে একটা রিনাউন্ড জার্নাল হাউস থেকে যেন সেটা পাবলিশড হয়, এটা একটু চেষ্টা করবেন। সো আমি দেখব প্রথমে এটা কোথা থেকে পাবলিশড হয়েছে। ঠিক আছে? এটা আমার একটা ক্রাইটেরিয়া হবে যে আমি ফার্দার এই পেপারটা পড়বো কিনা। দেন আমি যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে লুক এট দ্য টাইটেল। আমি টাইটেলটা দেখব। টাইটেলটা দেখে আমি বুঝার চেষ্টা করব যে ধরেন আমি ডেঙ্গু নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি আজকে, হ্যাঁ, যে বা ডেঙ্গু নিয়ে আমি একটা রিসার্চ করতে চাচ্ছি, যে তো সেজন্য তো আমাকে দেখতে হবে যে ডেঙ্গু নিয়ে আগে কি কাজ হয়েছে বাংলাদেশে। টাইটেলটা দেখবো, টাইটেলটা দেখে আমি কিছুটা ধারণা পাবো যে আমি এই পেপারটা ফার্দার পড়বো কি পড়বো না। সো আমি যদি চিন্তা করি যে বাংলাদেশে ডেঙ্গুর ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক কেমন হয়, এই জিনিসটা সম্পর্কে আমি জানতে চাই, তাহলে দেখেন আমি যদি এই টাইটেলটা পড়ি, তাহলে কিন্তু আমার এই টাইটেলটা আমার উদ্দেশ্যের সাথে অ্যালাইন করতেছে। সো আমি ফার্দার আগাবো। দেন আমি দেখব যে এখানে অথর কারা আছেন। আপনি যখন অনেক রিসার্চ পেপার পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে
অথররা বাংলাদেশে ডেঙ্গুতে কাদের কাজ ঘুরে ফিরে আসতেছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি তখন বুঝতে পারবেন। তো অথর কারা আছেন, তাদের অ্যাফিলিয়েশন কি, এই জিনিসগুলো দেখবেন। এই জিনিসগুলো খুব প্রাইমারি, একটা চোখ বুলে আপনি দেখে নেবেন। দেন দেখেন প্রত্যেকটা পেপারেরই শুরুতেই একটা জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো রিড দ্য অ্যাবস্ট্রাক্ট কেয়ারফুলি। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে পুরো পেপারের বলা যায় যে একটা সামারি। তো আপনি সামারিটা যখন পড়বেন তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি ফার্দার আগাবেন কি আগাবেন না। যেমন আমাদের এই পেপারে আমরা ক্লিনিক্যাল স্পেকট্রাম এন্ড প্রেডিক্টরস অফ সিভিয়ারিটি, তো আপনি ব্যাকগ্রাউন্ড দেখবেন কেন আমাদের রিসার্চটা ইম্পর্টেন্ট ছিল, আমরা কি পদ্ধতিতে রিসার্চটা করেছি, মেথডস, আমরা কি রেজাল্ট পেয়েছি, এদিকে একটু চোখ বুলাবেন, দেখবেন আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে কিনা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কনক্লুশন, আমরা এই রিসার্চ থেকে কি খুঁজে পেয়েছিলাম সেটা আমরা ছোট করে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কনক্লুশনে দিয়েছি। তো এই জিনিসগুলোতে যখন আপনি চোখ বুলাবেন তখন বুঝতে পারবেন, আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি ফার্দার আগাবেন কিনা। ঠিক আছে, এই হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, অ্যাবস্ট্রাক্টটা কেয়ারফুলি পড়তে হবে। দেন যেটা করবেন, এই যে দেখেন, রিড দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ প্রোডাকশন এট ফার্স্ট। দেখেন প্রত্যেকটা পেপারের কিছু পার্ট থাকে। 1 নাম্বার পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন অথবা ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড পার্ট থাকে হচ্ছে মেথোডোলজি, মানে কিভাবে কাজটা করা হয়েছে। থার্ড পার্ট থাকে রেজাল্টস, এই কাজ, এই গবেষণা থেকে কি কি রেজাল্ট পাওয়া গেছে সেটাকে প্রেজেন্ট করা হয়। 4 নাম্বারে থাকে হচ্ছে ডিসকাশন, এই রেজাল্টটাকে ডিসকাস করা হয় এবং কম্পেয়ার করা হয় আগে যে গবেষণাগুলো হয়েছে এবং অন্যান্য যে সকল গবেষণা আছে তার সাপেক্ষে আমাদের রেজাল্টগুলো কেমন এসেছে, এই জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় ডিসকাশনে। এবং লাস্টলি ডিসকাশনের লাস্ট প্যারায় একটা কনক্লুশন টানা হয়, অথবা কোথাও কোনো কোনো পেপারে কনক্লুশন নামে একটা আলাদা প্যারা থাকে। তো এই প্যারাগুলো হচ্ছে একটা পেপারের বেসিক স্ট্রাকচার। তো এই যে বললাম প্রথম যেই জিনিসটা থাকে ব্যাকগ্রাউন্ড অর ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাটা দেখেন, এই যে যে লাস্ট প্যারাটা আছে এটাকে আমি বড় করে এখানে নিয়ে এসেছি, ঠিক আছে, মানে এইটাকে আমি জুম ইন করেছি লাস্ট প্যারাটাকে। এই লাস্ট প্যারাটা, ইন্ট্রোডাকশন পুরাটা না পড়ে আমি লাস্ট প্যারাটাতে তাকাবো, তাহলে আমি বুঝতে পারবো যে এই যে আমরা বা আমি যে এই রিসার্চটা করেছি, আমাদের এই রিসার্চটা কেন করাটা জরুরি ছিল এটা আপনি বুঝতে পারবেন। এখানে আমি পুরো এই প্যারাটা পড়ছি না, দেখেন, বিং এ সিস্টেমিক ডিজিজ দ্য ক্লিনিক্যাল ফিচার অফ ডেঙ্গু শো ওয়াইড রেঞ্জিং ভেরিয়েশনস। ঠিক আছে, এরকম আমরা আলোচনা করেছি যে ডেঙ্গুর আসলে ওয়াইড রেঞ্জিং ভেরিয়েশনস থাকে। বাংলাদেশে এই ভেরিয়েশনটা একরকম, ইন্ডিয়াতে একরকম, আফ্রিকান কান্ট্রিগুলোতে একরকম, এবং ওয়ার্ল্ডে যেখানে যেখানে ডেঙ্গু আছে ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলোতে একরকম। তো এই ভেরিয়েশনগুলো তো আমরা জেনারেলাইজ করতে পারি না। বাংলাদেশের জন্য এই ভেরিয়েশনের ভিত্তিতে আমার ডিসিশন নিতে হবে। তো আমি এই জিনিসটাকে লাস্ট প্যারাতে আলটিমেটলি জাস্টিফাই করেছি। তো আপনি এই লাস্ট প্যারাটা যদি আগে পড়ে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে আপনি যদি এই পেপারটা পড়েন, আমি যে এই রিসার্চটা করেছি, আমি কোন জাস্টিফিকেশনে এই রিসার্চটা করেছি, এই লাস্ট প্যারাটা পড়লে আপনি একটা জিস্ট ধারণা পেয়ে যাবেন। সো এই লাস্ট প্যারাটা আগে পড়বেন ইন্ট্রোডাকশনের, ঠিক আছে। এই যে দেখেন, এবার লাস্ট লাইনটা যদি একটু দেখেন, দিস স্টাডি এইম টু ইনভেস্টিগেট দ্যাট হাইপোথিসিস, describe the typical and atypical clinical features, and model the clinical predictors of the severity of dengue among children in the setting of Bangladesh. এই যে দেখেন, এই পেপারটা এইম করেছে যে বাংলাদেশের টিপিক্যাল এটিপিক্যাল কি ক্লিনিক্যাল ফিচার ছিল, এবং আমরা একটা মডেল দাঁড় করাতে চেয়েছিলাম যে আমরা যেন সিভিয়ার কেসগুলো আগে ভাগেই প্রেডিক্ট করতে পারি। এই উদ্দেশ্যে আমরা এই রিসার্চটা করেছি। তাহলে দেখেন, এই লাস্ট প্যারা এবং এই লাস্ট প্যারার ও লাস্ট লাইনে আসলে আমি বুঝতে পারবো যে এই পেপারটা কেন জরুরি ছিল বা এই রিসার্চটা কেন জরুরি ছিল। ঠিক আছে, এই হচ্ছে স্টেপ 5। আচ্ছা, একটু আগানোর আগে আমি একটু বলে রাখি, এই গুগল মিট সেশনটায় আমার একটু লিমিটেশন আছে। সেটা হচ্ছে যে আমার গুগল মিটটা পেইড ভার্সন না, সো 1 ঘন্টা পরে এটা শেষ হয়ে যাবে, সেশনটা শেষ হয়ে যেতে পারে। তো আমরা এর মধ্যেই শেষ করার চেষ্টা করব। ইন কেস যদি কিছু রয়ে যায় আপনাদের আমি আবার লিংক দিব, একটু কাইন্ডলি কষ্ট করে জয়েন করবেন, ঠিক আছে। আশা করি আমি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো। আচ্ছা, দেন
দেন হচ্ছে 6, ডোন্ট রিড দ্য হোল ডিসকাশন এট ফার্স্ট। এরপর আমরা ডিসকাশনে চলে আসব। ওই যে ইন্ট্রোডাকশন করলাম, এখন আমরা ডিসকাশনে চলে আসব। এবং ডিসকাশনেও এই যে দেখেন, এই যে ডিসকাশনটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে দেখেন অ্যারো দিয়েছি, ডিসকাশনটা এখান থেকে শুরু হয়েছে। এই পুরা পার্টটা, এই যে 2 নাম্বারের এই পুরা পেজটা, এবং 3 নাম্বারে দেখেন এই যে কনক্লুশন পর্যন্ত, এই পুরাটা হচ্ছে ডিসকাশন। দেখেন কত বড় আলোচনা। তা আমি কি এই পুরাটা পড়বো? না, এই পুরাটা আমি পড়বো না। আমি যেটা করব, এটা পরের স্লাইডে আমি দেখিয়েছি। এই যে বললাম, কোনো কোনো পেপারে কনক্লুশন নামে আলাদা একটা প্যারা থাকে, অথবা ডিসকাশনের লাস্ট প্যারাটাই কনক্লুশন হয়। তা আমি কি করব, এই কনক্লুশনটা পড়ে ফেলবো ডিসকাশনের। এই যে দেখেন, আমি স্টেপ 5-এ বলেছি রিড দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য ডিসকাশন ফার্স্ট, or there might be a separate paragraph named conclusion, read that first। এই যে কনক্লুশনটাকে আমি জুম ইন করে এখানে নিয়ে এসেছি। এই যে আমি কনক্লুশন টানলাম যে এই আউটব্রেকে আমরা চিলড্রেনে কি ভ্যারিয়েবিলিটি পেয়েছি, এবং কিভাবে আমরা সিভিয়ারিটিকে আগে ভাগেই প্রেডিক্ট করতে পারবো, সেই কনক্লুশন আমরা এখানে পেয়েছি। তো আপনি এই কনক্লুশনটা দেখলে আপনি ফাইনালি বুঝতে পারবেন যে আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে এই পেপারটা অ্যালাইন করতেছে কিনা। আপনি এই 5টা স্টেজের যে কোনো স্টেজে আগেই বুঝে যেতে পারেন যে না, এই পেপারটা আমার আর আগানো উচিত হবে না, এটা আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে যায় না, আমি এই পেপারটা পড়বো না। আগেই বুঝে ফেলতে পারেন, অথবা লাস্ট স্টেপে এসেও আপনি বুঝতে পারেন যে না, এই পেপারটা আমার পড়াটা আর মনে হয় দরকার নেই। এটা হইতে পারে। আর এটাও হতে পারে যে ওকে, এই পেপারটা আমার পুরোটা পড়তে হবে খুব মনোযোগ দিয়ে, আমি একটা আইডিয়া পেয়ে গেছি এবং খুব এখান থেকে আমার নোট নিতে হবে। সো this is how a research paper should be read. Okay, I hope you all understand. কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ওকে, যদি নীরবতাকে আমি ধরে নিব যে কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন যদি থেকেও থাকে, সবার সামনে জিজ্ঞেস করতে যদি আপনি হেজিটেট করেন, ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন, পরবর্তীতে যে কোনো সময় টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, অথবা পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। সো এভাবে পড়লে আসলে কি লাভ হবে, আপনি মেইন কনসেপ্টটাকে সহজে গ্রাস্প করতে পারবেন, আপনি এই পেপারটার মেরিটকে সহজেই অ্যাসেস করতে পারবেন, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার যে কোয়েস্ট, আপনি যা খুঁজছেন সেখানে এই পেপারটা কোনো ভ্যালু অ্যাড করছে কিনা, এবং ফাইনালি আপনি পুরো পেপারটা পড়বেন কিনা সেটা আপনি ডিসাইড করতে পারবেন এই প্রসেসটা ফলো করলে। ঠিক আছে, আমি আশা করি আপনারা এই জিনিসটা যদি ফলো করেন আর কখনোই সময় নষ্ট হবে না একটা পেপার পড়তে গেলে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস একটু দেখাবো। রিসার্চে অনেক টুলস ইউজ হয়, ঠিক আছে, একদিনে তো সব বলা পসিবল না, বাট মাস্ট টু নো কিছু টুলস আছে যে জিনিসগুলো আমার শেখা প্রয়োজন। আমি ইনফরমেশন কোত্থেকে জানবো, আমি খুঁজবো কোথায়, রিসার্চ পেপার আমি খুঁজবো কোথায়, এটা তো আমাকে বুঝতে হবে। তো রিসার্চ ইজ অল অ্যাবাউট গ্যাদারিং অ্যান্ড দেন সিনথেসাইজিং ইনফরমেশন। সো ওয়্যার টু সার্চ ইনফরমেশন, আমরা খুঁজবো কোথায়? আমাদের ইনফরমেশন সোর্স হিসেবে অনেকগুলো ডাটাবেজ আছে, যেমন পাবমেড, স্কোপাস, গুগল স্কলার, অনলাইন লাইব্রেরি আছে অনেক, রিসার্চ নেটওয়ার্ক আছে যেমন রিসার্চ গেট, একাডেমিয়া, এই ধরনের কিছু রিসার্চ নেটওয়ার্ক আছে। আমি স্লাইডগুলো দিয়ে দিব, আমি সব পড়ছি না। কিছু জার্নাল আছে, এই জার্নালগুলো ওয়ার্ল্ড ফেমাস। দেন গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, বিভিন্ন নন প্রফিট ওয়েবসাইট আছে, সেগুলো ইনফরমেশন সোর্স হতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে আপনি অনেক কিছু জানতে পারেন, এবং অনেক ধরনের ডিসকাশন ফোরামস আছে, সেখান থেকে আপনি অনেক ইনফরমেশন পেতে পারেন। আমি স্লাইডগুলো দিয়ে দিব। এখন আমরা যেটাতে আসতে চাই সেটা হচ্ছে যে কি টুল ইউজ করি, আমরা সার্চ ইঞ্জিন ইউজ করি। আমি কিছু সার্চ ইঞ্জিন আছে, ওই সার্চ ইঞ্জিনে যদি আমি যাই, আমি আমার টপিক বেসড আমি সার্চ করতে পারবো। এই সার্চটা কিভাবে আরো প্রিসাইজ হতে পারে সেটা আসলে আরেকটা ডিসকাশনের বিষয়। আমি আজকে এই সার্চ ইঞ্জিনগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাবো। ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস যে সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে পাবমেড। আপনারা দেখবেন আপনাদের ভাইরা বা আপনাদের কলিগ অথবা আপনার ব্যাচমেটরা যখন একটা রিসার্চ পেপার পাবলিশ করে, ওখানে লেখে যে আমার রিসার্চ পেপারটা একটা পাবমেড ইন্ডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে। এইটার কথাটা আসলে তেমন গুরুত্ব নাই, বাট এটা একটা প্রচলিত ওয়ার্ড যে পাবমেড ইন্ডেক্সড হওয়া মানে অনেক কিছু, বাট আসলে ওই মানে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। পাবমেড ইন্ডেক্স বলতে বোঝায় যে পাবমেডে সার্চ করলে এই রিসার্চটা খুঁজে পাওয়া যাবে, এরকম বোঝায়।
তো পাবমেড হচ্ছে আপনার রিসার্চ পেপার খুঁজে বের করার একটা ভালো সার্চ ইঞ্জিন এবং অনেক পপুলার এবং অনেক পুরনো একটা সার্চ ইঞ্জিন। দেন আছে স্কোপাস। স্কোপাসও এলসিভিআর, ওয়ার্ল্ড ফেমাস পাবলিশার, ওয়ার্ল্ডস বিগেস্ট পাবলিশার। আপনারা যে মেডিসিনের বই পড়েন, ডেভিডসনের পাবলিশার কিন্তু এলসিভিআর, ঠিক আছে? ওদের একটা সার্চ ইঞ্জিন আছে স্কোপাস, এটাও ইউজ করা যায়। দেন আছে হচ্ছে সায়েন্স ডিরেক্ট, এটাও এলসিভিআর এর, সায়েন্স ডিরেক্ট ইউজ করা যায়। এরপরে আছে হচ্ছে সেমান্টিক স্কলার, এটা খুব বেশি ইউজ হয় না, বাট ওরা ইদানিং ভালো করার চেষ্টা করছে, এআই পাওয়ার টুল নিয়ে এসেছে। এবং লাস্টলি রাইট নাও সবচেয়ে বেশি পপুলার যে সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে গুগল স্কলার। আমরা তো গুগলে অনেক কিছু সার্চ করেছি এখন পর্যন্ত। গুগলের রিসার্চ পেপার সার্চ করার জন্য আলাদা একটা ইঞ্জিন আছে, সেটা হচ্ছে গুগল স্কলার। এবং এখানে রিসার্চারদের অ্যাকাউন্ট থাকে, তাদের কাজগুলোকে তারা সেখানে অ্যাড করেন, তাদের সাইটেশনগুলো সেখানে অ্যাড থাকে, ঠিক আছে? তো গুগল স্কলার এখন অনেক বেশি পপুলার এবং সবচেয়ে বেশি ইউজ হয়, পাবমেডের চেয়েও এখন বেশি গুগল স্কলার ইউজ হয়। সো এই সার্চ ইঞ্জিনগুলোতে আপনারা রিসার্চ পেপার সার্চ করবেন, আপনার ইনফরমেশন সার্চ করবেন। আপনি কোনো একটা জিনিস খুঁজছেন, সেটার সায়েন্টিফিক বেজ আপনি দাঁড় করাতে চান, সেটা আপনি এখানে খুঁজতে পারবেন। আচ্ছা, এখন রেফারেন্স ম্যানেজার দেখেন, আপনি এভরিথিং ইউ সে অর ক্লেম সামথিং ইন সায়েন্স নিডস রেফারেন্স। আপনি সায়েন্স হচ্ছে এমন একটা জিনিস যেটার একটা সবসময় আপনি যাই বলবেন সেটার একটা যথাযথ রেফারেন্স থাকতে হবে। হয় সেটা কোনো প্রিভিয়াস রিসার্চ অথবা আপনি নতুন একটা এক্সপেরিমেন্ট করেছেন, সেটার ভিত্তিতে আপনার বলতে হবে। when you read a lot of papers it become difficult to keep track। আপনি যখন অনেক অনেক আসলে একটা রিসার্চ করতে গেলে 50, 100, 150 পেপার পড়া লাগতে পারে। এত পেপার আপনি ট্র্যাক রাখতে পারবেন না। তো আপনি যদি শুধু পড়ে যান, কোন পেপারে কি পড়েছিলেন, কোন পেপারে কোন জিনিসটা আপনার কাজে লাগবে, এই জিনিস যদি আপনি ট্র্যাক রাখতে না পারেন, আপনার এই পড়া আর না পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এই জিনিসটাকে আমরা সলভ করব কিভাবে? এই জিনিসটা সলভ করার একটা ওয়ে হচ্ছে রেফারেন্স ম্যানেজমেন্ট টুল। এখানে আপনি কি করতে পারবেন? এখানে আপনি you can build your project based library, read them, annotate them and refer in your writing when required। আপনি আপনার প্রজেক্ট বেস পেপারগুলোকে এখানে এক জায়গায় জমা করতে পারবেন। এই রেফারেন্স ম্যানেজারের মধ্যে আপনি এই পেপারগুলো পড়তে পারবেন, সেগুলোকে আপনি হাইলাইট করতে পারবেন, সেখানে আপনি নোট রাখতে পারবেন। এবং যখন আপনি নিজে লিখবেন আপনার পেপার, এই রেফারেন্স ম্যানেজারই আপনাকে সাহায্য করবে। আপনি একটা যে লাইন লিখলেন, এটার সোর্স কি, সেটার রেফারেন্স ক্রিয়েট করার জন্য এই টুলটাই আপনাকে হেল্প করবে। তো ওয়ার্ল্ড ফেমাস কিছু রেফারেন্স টুল আছে। এক নাম্বার হচ্ছে এন্ড নোট। এই প্রথম দুইটা হচ্ছে পেইড, একটা হচ্ছে এন্ড নোট, সেকেন্ড হচ্ছে রেফওয়ার্কস। এই দুইটা হচ্ছে পেইড। এন্ড নোটটা অনেক বেশি পপুলার এখন বর্তমানে এবং এটা পেইড ইউজ করতে হয়। এবং ফ্রি দুইটা আছে, সেটা হচ্ছে জোটেরো এবং হচ্ছে মেন্ডেলে। জোটেরোটা এখন মেন্ডেলের চেয়ে বেশি ইউজ হয়। 2 বছর আগেও মেন্ডেলে অনেক ইউজ হতো, কিন্তু মেন্ডেলের কিছু লিমিটেশনের কারণে বর্তমানে ফ্রি রেফারেন্স ম্যানেজারের মধ্যে জোটেরোটা সবচেয়ে বেশি ইউজ হয়। এগুলো সম্পর্কে আপনারা একটু খোঁজ খবর নেবেন, কখনো যদি সুযোগ হয় এগুলো আমি শেখানোর চেষ্টা করব আপনাদের। আচ্ছা, এই রেফারেন্স ম্যানেজারটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা আপনার সময় বাঁচাবে এবং এটা বিবলিওগ্রাফি সেকেন্ডের মধ্যে তৈরি করে দেবে। আপনি লিখবেন, ওখানে আপনি রেফারেন্স টেনে রাখছেন 1, 2, 3 দিয়ে, এবং লাস্টে আপনি যখন কমান্ড দিবেন সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা রেফারেন্স আপনার লেখা শেষে যোগ হয়ে যাবে। এবং থার্ড, থাউজেন্ডস অফ রেফারিং স্টাইলস অ্যাভেলেবল। রেফারেন্সের বিভিন্ন স্টাইল আছে, ভ্যাঙ্কুভার স্টাইল, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন স্টাইল, এরপর অনেক 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 রেফারেন্স স্টাইল আছে। আপনি এই টুলসগুলোর মধ্যে আপনি যেই জার্নালে পেপার সাবমিট করছেন সেখানে যে স্টাইল ফলো করা হয়, আপনি সেই স্টাইল কমান্ড দিলেই সব চলে আসবে। এবং এই রেফারেন্স ম্যানেজার দিয়ে আপনি পেপার ডাউনলোড করতে পারবেন, সেগুলোকে সেখানে পড়তে পারবেন এবং হাইলাইট করতে পারবেন, নোট রাখতে পারবেন, এবং কখনোই আপনি ট্র্যাক হারাবেন না। আপনি সবকিছু খুঁজে বের করতে পারবেন, এখানে আপনার সব থাকবে। ওকে, আমরা মোটামুটি একটু শেষ দিকে চলে এসেছি। আজকের এই পুরো সেশনটা আসলে একটা ইন্ট্রোডাক্টরি সেশন ছিল। আমি দুইটা জিনিস শেখানোর চেষ্টা করেছি। এক হচ্ছে যে রিসার্চ পেপার কিভাবে পড়তে হয়, সেকেন্ড হচ্ছে যে কিভাবে পড়তে পড়তে
ট্র্যাক রাখতে হয়, এই জিনিসটা আপনাদের আগে শেখা প্রয়োজন। এবং আমি বলার চেষ্টা করেছি কেন রিসার্চ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আহ, আরেকটা জিনিস আমার আলোচনায় বাদ গিয়েছে, সেটা হচ্ছে যে কখন শুরু করব আমি। আমি শুরু করবার বেস্ট টাইম যদি বলি, সেটা হচ্ছে যে আপনার থার্ড ইয়ার অফ মেডিকেল কলেজ, এটা হচ্ছে বেস্ট টাইম। কিন্তু যারা এই সময়টা পার করে ফেলেছেন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, বেটার লেট দেন নেভার। আপনারা এখনই এই মুহূর্তে শুরু করেন, এই জিনিসগুলা দিয়ে শুরু করেন, একজন মেন্টর খুঁজেন, মেন্টরের সাথে কাজ করেন এবং ধৈর্য ধরতে হবে। এটা আসলে কয়েক মাসে আপনি কোনো ভিজিবল ফলাফল দেখতে পারবেন। আপনি ভিজিবল ফলাফল দেখতে পারেন 2-3 বছর পার হওয়ার পরে। আপনার নামে যখন 2-3টা পেপার পাবলিশ হবে, তখন আপনি একটা ভিজিবল ফলাফল দেখতে পারবেন। আপনি যখন এই স্কিলগুলো নিজের মধ্যে নিতে পারবেন, তখন আপনি ভিজিবল ফলাফল দেখতে পারবেন। সো আমি বলবো যে ওই যে বললাম যে একটা একাডেমিক গ্রুপের সাথে আপনি যুক্ত থাকবেন। আমি রিসেন্টলি একটা নিউজ লেটার স্টার্ট করেছি, যেটা নাম হচ্ছে মেডিকেল রিসার্চ নিউজ লেটার। খুবই জেনারিক নাম, কারণ সবাই যেন বুঝতে পারে যে আমি কি করছি আসলে। তা আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করলে ওই আমার নিউজ লেটারটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনার ইমেইলে সবসময় প্রত্যেক সপ্তাহে 2টা রিসার্চ পেপারের অ্যানালাইসিস, বর্তমানের হাইপ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, সেটা আমাদের হেলথ সেক্টরে কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে সেই সম্পর্কিত একটা রিসেন্ট আপডেট। এবং সবসময় আমি একটা রিসার্চ শিখার একটা স্টার্টার সেখানে প্রত্যেক সপ্তাহে ড্রপ করব, এবং সেটা নিয়ে যদি আপনারা ডিসকাস করতে চান, আপনাদের ওপেন ফ্লোর থাকবে। এবং আমার ইচ্ছা আছে ইন ফিউচার, ইফ আই গেট এনাফ রেসপন্স, আমি একটা কমপ্লিট সিরিজ করতে চাই, যেখানে আমি রিসার্চ বেসিক শিখাবো, রিসার্চ মেথড, রিসার্চ কিভাবে করতে হয়। একটা ওই যে একটা পেপারে যে মেথোডোলজি সেকশনটা থাকে, এইখানে আলোচনা করা হয় যে আমি রিসার্চ কিভাবে পড়েছি। এইটা শিখার পদ্ধতিটা হচ্ছে রিসার্চ মেথড গুলো কি 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 ধরনের রিসার্চ আছে, একটা এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয়, একটা স্টাডি কিভাবে করতে হয়, এগুলো এক্সটেন্সিভ আলোচনা, ঠিক আছে? অনেক ঘন্টার আলোচনা, রিসার্চ মেথড শিখাতে চাই। এবং এই রিসার্চ টুলগুলো আমি হাতে কলমে আপনাদেরকে দেখাতে চাই, এবং পেপার কিভাবে লিখতে হয়, এবং কিভাবে এই পেপারকে সাবমিট করতে হয়, জার্নাল সিলেক্ট করতে হয়। আপনি যে কোনো জার্নালে আপনি সাবমিট করলে পেপার অ্যাকসেপ্ট হবে না। আপনাকে বুঝতে হবে আপনার রিসার্চের সাথে ওই জার্নালের ইন্টারেস্ট সেম কিনা, সেটা অ্যালাইন করতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে আমার পরবর্তীতে, যদি আপনারা এনাফ রেসপন্সিভ হন, আমি একটা সিরিজ করতে চাই। সো আমার মনে হয় রোজার দিন আমি যদি আরো লম্বা করি, অনেকে বিরক্ত হবেন এবং সবাই ক্লান্ত। আহ, আমি স্লাইডগুলো শেয়ার করব, আপনারা যখন একটু ধৈর্য ধরে দেখবেন, তখন এই রিসার্চ পেপার কিভাবে পড়তে হয় এটা অন্তত আপনারা শিখতে পারবেন, এবং রিসার্চ টুল কিভাবে খুঁজতে হয় রিসার্চ পেপার, সেটা আপনারা অন্তত শিখতে পারবেন, আমার এটা বিশ্বাস। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। থ্যাংক ইউ ফর ইউর টাইম। ডিসকাশন ফ্লোর ওপেন থাকবে টেলিগ্রাম গ্রুপে, আমাকে পার্সোনালিও করতে পারেন। সো আই থিঙ্ক উই ক্যান এন্ড টুডে। কার কোনো প্রশ্ন থাকলে এখন সেটাও করতে পারেন। আসসালামু আলাইকুম। জি জি জি, বলেন, সমস্যা নেই, আমি শুনছি। আরেকজন কি বলছিলেন মনে হয়, আমি বলি তাহলে। আমি এখন ওকে। থার্ড ইয়ারে আছি। তো শুরু থেকেই মানে কলেজের সময় আমি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে একটু ইন্টারেস্ট ছিল। তো আমরা এমনি নিজেরাই ফ্রেন্ডরা মিলে কিছু কিছু কাজ করতাম এরকম। তো এখন তারপরে কলেজে উঠার পরে মানে মেডিকেল কলেজে ঢোকার পরে এমনি একটুখানি আমি তাই দেখতাম যে মেডিকেল রিসার্চ গুলো আসলে কিরকম হতে পারে। তো শুরুর দিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা ইন্টারেস্ট ছিল। এখন ওইটা রিসার্চ পেপার পড়তে নিয়ে দেখলাম যে অনেক মেডিকেল জার্গনস অ্যান্ড বিশেষ করে কেমিক্যাল বায়োকেমিক্যালস অনেক কিছু অনেক টার্ম, তো অনেক বোরিং লাগলো, অনেক কঠিন লাগলো। তো ওইটা একটু স্কিপ করলাম।
তারপরে হু এর আন্ডারের কিছু আর্টিকেলস পড়া শুরু করলাম, ভাবলাম একটু সিম্পল হবে, একটু ইজি হবে। হুম, তো তখনও দেখলাম যে ওইটা হচ্ছে টিউবারকুলোসিস নিয়ে ছিল, যে আমাদের দেশে হচ্ছে বা আমাদের এই এরিয়াগুলোতে বেশি হয় প্রিডোমিনেন্টলি। হুম, তো এইরকম একটু ডিসকাশন ছিল। তো সেখানেও দেখলাম যে প্রায় প্রত্যেকটা লাইনে লাইনে দুই তিনটা করে করে শর্ট ফর্মস থাকছে, হুম, হুম, অথবা এরকম বিভিন্ন টার্মিনোলজি থাকছে যে যেগুলো হয়তো বা প্র্যাকটিস করলে আমি হয়তো বা জানতাম বা এরকম হুম, কিছু। হুম। তো আপনিও একটু বললেন যে থার্ড ইয়ার থেকে শুরু করাটাই বেস্ট। তো এখন থেকে মানে কিভাবে করলে মোটামুটি বেটার হয়, কারণ এমনিতেও সময় মনে হয় যে খুব বেশি দেয়া যায় না, আর ওই একটা পড়তে গিয়ে আমার অনেক সময় লেগেছিল। তো ওকে, মানে কিভাবে করলে আমি ইফেক্টিভলি এটা কনসিস্টেন্টলি আর কি করতে পারবো? ওকে। ওই যে দেখেন, এই যে আপনার নাম হচ্ছে অতসী, যে অতসী সবার জন্য বলছি যে অতসী, এই যে দেখেন পুরো পেপারটা পড়তে গিয়েছে এবং জায়গায় জায়গায় আটকে গিয়েছে, কারণ অনেক টার্মের সাথে সে পরিচিত ছিল না, বারবার সার্চ করতে হচ্ছে এটা কি ওটা কি। এটা কিন্তু আসলে খুবই স্ট্রেনাস একটা প্রসেস, স্ট্রেসফুল প্রসেস। সো এটার জন্যই যে দেখেন, আপনি প্রথমেই বোঝার চেষ্টা করবেন যে আমি যেই ইন্টারেস্টে খুঁজছি রিসার্চ পেপার, সেটার সাথে অ্যালাইন করে কিনা। এটার জন্যই আমি 5টা স্টেপ বলেছি যে আপনি যদি এভাবে আগান, তাহলে আপনার পুরো পেপারটা পড়া জরুরি কি জরুরি না সেটা আপনি তখন বুঝতে পারবেন। হ্যাঁ, আর এই যে ধরেন বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই ধরনের যে কঠিন বিষয়গুলা, কারণ এগুলো কঠিন কেন? কারণ আমি মেডিকেল কলেজে পড়ছি, আমার মেজর তো বায়োটেকনোলজি না। আমাদের একটা ছোট পোর্শন থাকে আলোচনা বায়োটেকনোলজি নিয়ে, আমি তো সবকিছু জানবো না, সেটাই স্বাভাবিক। সো আমি যখন একটা ফিল্ডে ঢুকতে চাবো, তো আমার সেই গ্রিট, মানে গ্রিট বলতে বোঝাচ্ছে যে দাঁতে দাঁত চেপে পড়ে থাকার একটা টেন্ডেন্সি থাকতে হবে, যে আমি কিছুটা সময় এখানে ব্যয় করব এবং এখানে যে ওয়েল নোন টার্মিনোলজিস গুলো আছে সেগুলোর সাথে আমি পরিচিত হব, এবং আমি আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ধরে ধরে আগাবো। আপনি এখন থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এই 5টা স্টেপ ফলো করে, ধরেন আপনি জানতে চাচ্ছেন যে এপিজেনেটিক্স নিয়ে। এপিজেনেটিক্স আমাদের বডির বিভিন্ন ডিজিজে কিভাবে ইনফ্লুয়েন্স করে সেটা আপনি বুঝতে চাচ্ছেন, এটা আপনার রিসার্চ ফোকাস। এই ফোকাস ধরে আপনি এই যে কিওয়ার্ড ধরে ধরে সার্চ ইঞ্জিনে সার্চ করবেন, এটা আমার শেখানোর ইচ্ছা আছে কিভাবে আপনি আপনার সার্চকে ন্যারো করে নিয়ে আসতে পারবেন। এই সার্চকে যখন আপনি ন্যারো করে নিয়ে আসতে পারবেন, দেখবেন যে হাজার হাজার পেপার আপনার সামনে আসবে না, আপনার সামনে চলে আসবে 50টা পেপার বা 100 পেপার। এই 100টা পেপারকে আরো কিভাবে ন্যারো করা যায় সেটা আপনি তখন বুঝতে পারবেন। ওই যে এই 5টা স্টেপ ফলো করলে দেখবেন যে আপনার আলটিমেটলি 15টা পেপারে ন্যারো হয়ে আসছে। তখন আপনি যদি 15টা পেপার পড়েন, আপনি তখন এই যে এপিজেনেটিক্স এর প্রভাব যে বিভিন্ন ডিজিজের উপরে, সেটা আপনি তখন একটা আইডিয়া বা আপনার একটা দখল চলে আসবে। আপনি যখন একটা ডিসকাশন করতে যাবেন কারোর সাথে এই বিষয়ে, আপনার মেন্টরের সাথে এপিজেনেটিক্স এর কারোর সাথে, তখন সে বুঝতে পারবে যে না, এই মেয়েটা পড়াশোনা করে আসছে, এই মেয়েটা অনেক কিছু জানে এপিজেনেটিক্স নিয়ে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আগাইতে হবে। আমি একটা ফিল্ডের উপর এইভাবে দখল আনতে পারবো। আমি আশা করি বুঝাইতে পারছি। জি, থ্যাংক ইউ। ওকে, আরেকজন কেউ কিছু বলতে চাচ্ছিলেন? কেউ কি কিছু বলবেন? আচ্ছা, পরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে রেজ করতে পারেন। আর আজকের সেশনের আর 8 মিনিট আছে, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আগে আমি শেষ করব। আর একটা জিনিস আমি জানালে খুশি হব, আপনাদের এই সেশনটা আসলেই কোনো হেল্প করেছে কিনা এটা যদি আমাকে একটু পার্সোনালি জানান, বা আর কি করলে ভালো হতো এটাও জানান। আপনারা যদি ক্রিটিসাইজও করতে চান, ইউ আর ভেরি মাচ ওয়েলকাম, প্লিজ। ঠিক আছে? একটু জানাবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আসলে কি জানতে চান, কিভাবে কি করলে ভালো হয়, সেই জিনিসগুলো আমি বুঝতে পারবো। এতে আমার হেল্প হবে, আমি পরবর্তীতে যদি কোনো সেশন নিই ওই জিনিসগুলোকে আমি অ্যাড্রেস করতে পারবো। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি আজকের সেশন শেষ করি। থ্যাংক ইউ এতক্ষণ যারা ধৈর্য ধরে ছিলেন, আর আশা করি সামনেও থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।